আসসালামু আলাইকুম। সমাস শিখতে লাগে 6 মাস। আজকে আমরা সমাস সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে আমরা সমাস সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসি। দেখুন, সমাস এটা প্রত্যয় গঠিত শব্দ, এটা শব্দতত্ত্বে আলোচিত হয়। সমাসের যে উপাদানগুলো রয়েছে, সমাসের প্রকারভেদ আমরা নতুন বই কিংবা পুরনো বই অনুসরণ না করে টোটালি হচ্ছে বেশিরভাগ মানে ব্যাকরণবিদ যেটা বলেছেন সেটাই কিন্তু এখানে তুলে ধরেছি। অর্থের বিচারে সমাস চেনার একটা উপায় রয়েছে। দেখুন, উভয় পদের অর্থ প্রধান হলে দ্বন্দ্ব সমাস, কোন পদের অর্থই প্রধান না থাকলে বহুব্রীহি সমাস, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকলে অব্যয়ীভাব সমাস, পরপদের অর্থের প্রাধান্য থাকলে দ্বিগু কর্মধারে তৎপুরুষ সমাস। এরপর দেখেন অলুক, বিভক্তিযুক্ত নাম শব্দকে সমাসের ক্ষেত্রে অলুক বলে। এটা 3টা সমাসে আপনি পাবেন, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। তেমনিভাবে নয়ও, এটা 2 ক্ষেত্রে পাবেন, তৎপুরুষ আর বহুব্রীহি। তারপর দ্বন্দ্ব সমাসের প্রকারগুলো দেখুন, গঠন স্ট্রাকচারটা কি, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আমরা দ্বন্দ্ব সমাস করব। এখানে ব্যক্তি বা বস্তু দুইটার অর্থ কি প্রাধান্য থাকবে। এরপর এর কিছু প্রকার আছে, তেমন গুরুত্বপূর্ণ না। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি নির্ণয়ের কৌশলগুলো কি। তারপর দেখে কিছু গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাস যেগুলো দেখতে আপাত দৃষ্টিতে দ্বন্দ্ব সমাস মনে নাও হতে পারে, সেগুলো এখানে তুলে ধরেছি, যেগুলো অলরেডি পরীক্ষায় এসেছে। দ্বিগু সমাসের স্ট্রাকচারটা দেখুন, সংখ্যার পরে নাউন যুক্ত হবে আর ব্যাস বাক্যের সমাহার হবে। অনেক সময় দ্বিগু সমাস সংখ্যায় ব্যবহার হয়, কিন্তু ব্যাস বাক্যের মধ্যে সমাহার হয় না। কারণ হচ্ছে তখন আসলে সংখ্যার অর্থ বা পরপদের অর্থের প্রাধান্য না দিয়ে এটা তৃতীয় কোন পদের অর্থের প্রাধান্য দেয়। যেমন দেখেন দশানন, পঞ্চানন, সেতার, এগুলো মূলত হচ্ছে বহুব্রীহি সমাস। কর্মধারয় সমাসের প্রকার, সাধারণ কর্মধারা দেখুন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। উপমান কর্মধারা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ব্যাস বাক্যের ন্যায় থাকবে। উপমিত হচ্ছে নাউন প্লাস নাউন, ব্যাস বাক্যের ন্যায় থাকবে। রূপক কর্মধারা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নর্মাল নাউনের একটা দূরবর্তী কাল্পনিক তুলনা বোঝাবে। তারপর এখানে মধ্যপদলোপী কর্মধারায় সমাস চেনার কিছু নিদর্শন দেওয়া রয়েছে। তৎপুরুষ সমাস মনে রাখতে হবে, দ্বিতীয় তৎপুরুষের অপর নাম হচ্ছে কর্মে তৎপুরুষ, তৃতীয়া চতুর্থী এগুলোর সাথে কারকের কিন্তু একটা মার্চ করে কিন্তু পরীক্ষায় আসে। পঞ্চমী তৎপুরুষের অপর নাম হচ্ছে অপাদানে তৎপুরুষ। এছাড়াও তৎপুরুষ সমাসের আরো প্রকার রয়েছে, নয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, অলুক তৎপুরুষ। তারপর তৎপুরুষ সমাসগুলো চিনব কিভাবে, মূলত আমরা বিভক্তি না দেখে আমরা শব্দ দেখেও চিনতে পারি। যেমন দেখেন হীন, শূন্য, লুপ্ত এগুলো থাকলে হয় তৃতীয় তৎপুরুষ। তারপর স্বল্পকালে কিছু দেওয়া পাওয়া বা ব্যাপিয়া থাকলে দ্বিতীয় তৎপুরুষ। ধর্ম, ভক্তি, দান, নিমিত্ত এগুলো হলো চতুর্থী তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ গুলো অনেক সময় বহুব্রীহি হইতে পারে, যেমন মাছি মারা, মাছি মারে যে, আবার মাছি মারা কর্ম যার, এটা কিন্তু বহুব্রীহি। পা চাটা, পা চাটে যে, আবার পা চাটা স্বভাব যার, বহুব্রীহি। এরপর বহুব্রীহি সমাস, সমানাধিকরণ, ব্যাধিকরণ। সমানাধিকরণ, ব্যাধিকরণ দেখুন অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যাস বাক্যে যার হবে। এছাড়াও দেখুন স থাকলে বহুব্রীহি হয়, শহীদ হয় ব্যাস বাক্যে, সহ থাকলে সমান হয়, অক্ষ থাকলে অক্ষী সেটা। ব্যতিহার বহুব্রীহির সংখ্যাবাচক বহুব্রীহি। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু বহুব্রীহি সমাস। তার পরবর্তী রয়েছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের জন্য আপনাকে অবশ্যই উপসর্গ সম্পর্কে জানতে হবে। যে উপসর্গগুলো আমাদের বেশি ব্যবহার হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, নিত্য সমাস, প্রাদি সমাস ইত্যাদি। তো আমরা কোশ্চেন সলিউশনে সর্বনাশ করে যে এই ব্যাস বাক্যটি কোন সমাস ছিল, বহুব্রীহি, কর্মধারয়, উপপদ তৎপুরুষ, দ্বন্দ্ব। মনে রাখতে হবে সাধারণত ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি বা এক কথায় প্রকাশক যে শব্দগুলো রয়েছে এগুলো সাধারণত হচ্ছে উপপদ তৎপুরুষ। দেখেন সর্বনাশ করে যে, ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি, তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা দিলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়। এটার উদাহরণটা এরকম, আমি বললাম চাঁদ মুখ, মানে মুখ চাঁদের ন্যায় বা চাঁদের ন্যায় মুখ, যাই বলেন না কেন। এখন আপনি যখন কাউকে তুলনা দিবেন চাঁদ মুখ, দেখুন আপনার চোখের সামনে কোনটা থাকে, চাঁদ থাকে না মুখ থাকে। আপনি কিন্তু মুখকে চাঁদের সাথে তুলনা দিচ্ছেন। এখানে দেখুন চারটা দেখেন, উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু, উপমেয় পদ হচ্ছে প্রত্যক্ষ বস্তু, মানে যাকে তুলনা দেওয়া হয়, মানে আপনি মুখকে চাঁদের সাথে তুলনা দিচ্ছেন। আর উপমান পদ হচ্ছে পরোক্ষ বস্তু, মানে যার সাথে তুলনা দেওয়া হয়। তো আমরা কি চাইছি দেখুন, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা দিলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়, মানে উপমেয় পদ, মানে মুখকে কি বলা হবে। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়, নবরত্ন, সেতার, কুড়িগ্রাম, তেপান্তর। দেখেন 9 রত্নের সমাহার, সেতার সম্পর্কে পরে বলতেছি, 20 গ্রামের সমাহার,
তেপান্তর তিন প্রান্তের সমাহার, তাহলে অ্যান্সারটা হচ্ছে সেতার। কারণ সেতার বলতে একটা বাদ্যযন্ত্র বোঝাবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে 20 গ্রামটা কেন দ্বিগু সমাস আমরা দিব না। দেখুন এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যে পঞ্চগড় 20 গ্রাম এগুলো কেন বহুব্রীহি সমাস হবে না। এগুলো তো হচ্ছে একটা জেলাকে বোঝায়। দেখুন নামবাচক বিশেষ্য সমাসের আলোচ্য বিষয় নিয়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই শব্দগুলো যখন প্রণীত হয়েছিল তখন এগুলো কিন্তু জেলাকে নির্দেশ করে করা হয়নি। যেমন আমার এলাকায় একটা জায়গা রয়েছে সাইনবোর্ড, এখন ওইখানে জমি বিক্রি করতো, বিশাল সাইনবোর্ড ছিল, ওইখান থেকে নাম হয়ে গেছে সাইনবোর্ড। তো যখন এই সাইনবোর্ডটা স্থাপন করা হয় তখন কিন্তু তাদের এই ধারণা ছিল না যে এই এলাকার নামটাই সাইনবোর্ড হবে। এই দেখুন সংখ্যাবাচক শব্দ মিলন না বুঝিয়ে যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য দেয় তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে, দ্বিগু হবে না। যেমন 10 আনন বলতে রাবণকে বোঝায়, 55 বলতে শিবকে বোঝায়, সেতার বলতে বাদ্যযন্ত্রকে বোঝায়, শতায়ু বলতে ব্যক্তিকে বোঝায়, চৌচালা ঘর। এরকম ভাবে এই লিস্টটা মনে রাখতে হবে। যুব জানি এর ব্যাস বাক্য কি? যুবতী জানি যার, যুব জানি যার, যুবতী পত্নী যার, যুবতী জায়া যার। রাইট অ্যান্সার হচ্ছে যুবতী জায়া যার। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? সজল, সুশ্রী, উদ্বাস্তু। আচ্ছা সজল মানে হচ্ছে জলের সহিত বর্তমান, সুশ্রী সুন্দর শ্রী যার, কুশীলব সম্পর্কে একটু পরে বলতেছি। উদ্বাস্তু এটা অনেকে আমরা অবৈভাব মনে করি, আসলে না। উদ্বাস্তু এটা হচ্ছে বাস্তু থেকে উৎখাত হয়েছে যে। রাইট অ্যান্সার হচ্ছে কুশীলব। এখন কুশীলবটা কেন দ্বন্দ্ব সমাসটা দেখুন, এই যে গুরুত্বপূর্ণ কিছু দ্বন্দ্ব সমাস, অহর্নিশ, অহরাত্র, কুশ ও লব, এটা বলা হচ্ছে কুশীলব। ওষ্ঠাদপ, শীতাতপ, চর্ব, চুষ্য, বাসরাত, বাসর মানে হচ্ছে দিন, ইত্যাদি, ইতি ও আদি। আবার এটাকে চাইলে পঞ্চমী নিতে পারেন, ইতি থেকে আদি বা আদি থেকে ইতি, আমরা যাই বলি না কেন। পণ্ডিত মূর্খ শব্দের ব্যাস বাক্য কি? পণ্ডিতের ন্যায় মূর্খ, যে পণ্ডিত সে মূর্খ, পণ্ডিত অথচ মূর্খ, পণ্ডিত অমূর্খ। দেখুন পণ্ডিত মূর্খ দুইটা বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভ কিন্তু বিদ্যমান। তো বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভের কারণে এখানে বলা হচ্ছে পণ্ডিত অথচ মূর্খ। আপনি যদি যিনি পণ্ডিত তিনি মূর্খ এটা বললে হবে না, বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অথচ কিন্তু এগুলা যুক্ত হয় কিন্তু। রঙ্গ ভরা কোন সমাস? বহুব্রীহি, তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারা। রাইট অ্যান্সার হচ্ছে তৎপুরুষ, মানে রঙ্গ দিয়ে ভরা। চিনি পাতা কোন সমাসের উদাহরণ? মূলত এটা একটা আঞ্চলিক শব্দ থেকে নেওয়া হয়েছে। দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ। রাইট অ্যান্সার হচ্ছে তৎপুরুষ, মানে চিনি দিয়ে পাতা। কাপুরুষ কোন সমাস? বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব। কাপুরুষ মানে হচ্ছে কু প্লাস পুরুষ। অভিধানে যদি আপনারা দেখেন মানে খারাপ যে পুরুষ। এখানে এখানে যেহেতু বহুব্রীহির কথা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে, আর এখানে আসলে বহুব্রীহি হবে না। রাইট অ্যান্সার হচ্ছে এটা কর্মধারয়, মানে কু যে পুরুষ বা খারাপ আচরণ বিশিষ্ট পুরুষ। আপনারা অভিধান দেখতে পারেন। বিপদাপন্ন কোন সমাস? দ্বিতীয়া, তৃতীয়া, বহুব্রীহি, কর্মধারা। আপন্ন মানে হচ্ছে প্রাপ্ত, মানে স্বল্প সময়ের জন্য কিছু প্রাপ্ত। এখানে দেখুন স্বল্পকালে কিছু দেওয়া, পাওয়া, ব্যাপিয়া এগুলো থাকলে হয় হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তারিখ হিসাবে আমরা বলতেছি বিপদাপন্ন, এটা দ্বিতীয় তৎপুরুষ। হলুদ বাটা কোন সমাস? উপমান, উপমিত, সাধারণ, বহুব্রীহি। তো দেখুন হলুদ নাউন, বাটা অ্যাডজেক্টিভ। আপনারা অনেকে এটাকে উপমান দিতে পারেন, কিন্তু আসলে এটা উপমান না, কারণ এটা কোনো তুলনা বোঝাচ্ছে না। দেখুন আমরা কর্মধারয় সমাসের মধ্যে বলেছি বিশেষ্য প্লাস বিশেষণ যোগ অনেক সময় সাধারণ কর্মধারা হয়। যেমন দেখেন নরাধম, অধম যে নর, হলুদ বাটা, বাটা যে হলুদ, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয়। ধামা ধরা কোন সমাস? উপপদ, সমানাধিকরণ, ব্যাধিকরণ, কর্মধারয়। রাইট অ্যান্সার হচ্ছে ধামা ধরা, উপপদ তৎপুরুষ। ধামা ধরা শব্দের অর্থ চাটুকার, মানে ধামায় ধরে যে। কচু কাটা ব্যাস বাক্য কোনটি? কচুর ন্যায় কাটা, কচুকে কাটা, কাটা যে কচু, কচুর জন্য কাটা। রাইট অ্যান্সার হচ্ছে কচুর ন্যায় কাটা। এখানে কাটাটা ভার্ব হিসাবে ইউজ হয়েও কিন্তু একটা আপনার উপমান বা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তৃষ্ণার্ত কোন সমাস? বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়, দ্বন্দ্ব। তৃষ্ণার্ত। রাইট অ্যান্সার হচ্ছে তৎপুরুষ, মানে তৃষ্ণা দ্বারা আর্ত। দেখুন তৃতীয়া তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কিছু শব্দ দিয়েছি দ্বারা দিয়া কর্তৃক, তো রয়েছে বিভক্তি হিসেবে হীন, শূন্য, লুপ্ত, পূর্ণ, সঙ্গত, লব্ধ, আর্ত। এই শব্দগুলো যদি হয় তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। গণতন্ত্র শব্দের ব্যাস বাক্য কি? গণ ও তন্ত্র, গণের তন্ত্র, গণরূপ তন্ত্র, যা গণধারী তন্ত্র। রাইট অ্যান্সার হচ্ছে গণতন্ত্র। আবার এখানে যদি ব্যাস বাক্যটা থাকতো গণের নিমিত্তে তন্ত্র, সেটাও কিন্তু দেওয়া যেত।
তো আপনারা চাইলে আমাদের ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটে যুক্ত থাকতে পারেন। এই যে এখানে লিস্ট রয়েছে, আর যে কোনো ধরনের সমস্যা আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, বাংলা সংক্রান্ত সমস্যা। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? মানুষ, ভজা, পদচ্যুত, মনোরোগ, শ্রমকিনাঙ্ক। আচ্ছা, ভজা মানে হচ্ছে ভক্তি করা, পদচ্যুত পদ থেকে চ্যুত পঞ্চমী, মনোরোগ মনের রোগ, এটা কিন্তু মনের রোগ না, হবে মনের রোগ মানে সপ্তমী, শ্রমকিনাঙ্ক শ্রম দ্বারা কিনাঙ্ক, এটা হচ্ছে তৃতীয়া। রাইট আনসার হচ্ছে প্রথম, মানুষ ভজা মানে মানুষকে ভক্তি করা। আমরা বইয়ের মধ্যে দেখি, এই দেখুন, কে ধর্ম, ভক্তি, দান, নিমিত্ত, এই 4 ধরনের অর্থ যদি দেয় তাহলে সেটা কিন্তু আপনার চতুর্থী তৎপুরুষ সমাস হয়। উদ্যতশীল কোন সমাস? তৎপুরুষ কর্মধারয় উপমান দ্বন্দ্ব, যেহেতু এখানে বহুব্রীহি নেই, বহুব্রীহি চাইলে থাকলে আপনারা বহুব্রীহি দিতে পারতেন। এটা রাইট আনসার হচ্ছে কর্মধারয় উদ্যত যে শীল। ঋজু কায় শব্দের ব্যাস বাক্য কোনটি? ঋজু ও কায়, ঋজু কায়া যার, ঋজু ন্যায় কায়া, ঋজু যে কায়া। রাইট আনসার হচ্ছে ঋজু কায়া যার, মানে এবড়ো থেবড়ো শরীর, মানে খুব ছোট করে। পাণ্ডুলিপি কোন সমাস? তৎপুরুষ কর্মধারায় দ্বন্দ্ব বহুব্রীহি। রাইট আনসার হচ্ছে কর্মধারা। এখন পাণ্ডুলিপি শব্দের অর্থ কি আমাদের এটা জানা দরকার। দেখুন, পাণ্ডুলিপি শব্দের অর্থ হচ্ছে, দেখুন এই যে খসড়া যে লিপি, পাণ্ডু বা খসড়া যে, নীল আকাশ, বীর পুরুষ, নীল পদ্ম, কাপুরুষ, দেখছেন, এগুলো সব হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কর্ণকুহর কোন সমাস? কর্মধারয় দ্বন্দ্ব তৎপুরুষ বহুব্রীহি। রাইট আনসার হচ্ছে তৎপুরুষ, মানে কর্ণের কুহর। কর্ণের কুহর মানে কানের যে ছিদ্রটা আমরা বলি। কুশীলব কোন সমাস? আমরা একটু আগে দেখেছি, কর্মধারয় দ্বন্দ্ব বহুব্রীহি তৎপুরুষ। রাইট আনসার হচ্ছে দ্বন্দ্ব কুশীলব। আলুনি শব্দের ব্যাস বাক্য কি? ঈষৎ নোনতা, লবণের অভাব, নুন নেই যার, আলুর অভাব। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে লবণের অভাব। মূলত হচ্ছে এটা নুনের অভাব। নুনের অভাব আর নুন নেই যার দুটো কথা কিন্তু এক নয়, এই জন্য আমরা দিচ্ছি হচ্ছে লবণের অভাব। মন্বন্তর কোন সমাস? কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি নিত্য সমাস। আচ্ছা, মন্বন্তরের ব্যাস বাক্যটা আমরা অনেকেই ধরতে পারি না আসলে এটা কোন সমাস। মূলত এটাকে আগে সন্ধি বিচ্ছেদ করবেন। সন্ধি বিচ্ছেদ করলে আমরা যা পাই সেটা হচ্ছে মনু যোগ অন্তর, এরকম পাই। মনু মানে হচ্ছে জগৎ, তো এই অন্তর যদি এক্সট্রা যোগ হয় তাহলে সেখানে আমরা কিন্তু নিত্য সমাস হিসেবে এটা কাউন্ট করি। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে নিত্য সমাস, মানে ব্যাস বাক্যটা হবে অন্য মনু। গুণমুগ্ধ করণে তৎপুরুষ, কর্মে তৎপুরুষ, সম্প্রদানে তৎপুরুষ, বহুব্রীহি তৎপুরুষ। আমরা একটু আগে দেখেছিলাম তৃতীয় তৎপুরুষকে কিন্তু বলা হয় করণে তৎপুরুষ। দেখেন, গুণের কারণে মুগ্ধ, রাইট আনসার হচ্ছে ক, মানে গুণের কারণে মুগ্ধ। দাদা ঠাকুর কোন সমাস? কর্মধারায় দ্বন্দ্ব বহুব্রীহি তৎপুরুষ। আচ্ছা, দাদা ঠাকুর, দেখুন, যিনি দাদা ঠাকুর বলতে কি আমরা দুইজনকে বুঝাই না একজনকে বুঝাই? আমরা কিন্তু একজনকে বুঝাই কিন্তু দাদা ঠাকুর হিসাবে। তো সেই হিসাবে আমাদের কর্মধারয় সমাসের রুলস আমরা চলে যাই। দেখুন, দুইটা নাউন, যিনি তিনি, ব্যক্তি বা বস্তু যদি একজনকে বোঝায় তাহলে সেটা কিন্তু কর্মধারয় সমাস হবে। রাইট আনসার হচ্ছে কর্মধারয়, মানে যিনি দাদা তিনি ঠাকুর। তো এই সবগুলো কিন্তু আমাদের বইয়ের কোশ্চেন সলিউশন করলাম। এখানে কোশ্চেন অল্প থাকলেও মূলত হচ্ছে অ্যান্সার গুলো বের করতে হলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আর চিন্তা করে আপনি পড়বেন, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। তো আমাদের বাংলা গ্রামার কোর্স কিংবা সাধারণ জ্ঞানের কোর্স, অন্যান্য কোর্স চলতেছে, ইংরেজি কোর্স, আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।